বন্ধুরা, আমার কেআরএম ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ন্যাচারাল ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে ঘটনাটা শুনবেন তা আমাদের কাছে পাঠিয়েছেন অনামিকা নামের একজন। তো তিনি যেভাবে তার ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে বলে শোনাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আমি অনামিকা চক্রবর্তী আর আমার ছেলে অনিত। আমরা দমদমের একটা ফ্ল্যাটে থাকি। আজ থেকে 12 বছর আগে আমার স্বামী হার্ট অ্যাটাক মারা যান। তখন আমার ছেলের বয়স 10 বছর আর আমার বয়স ছিল 31 বছর। আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম আমাদের আদি বাড়ি শ্যামবাজারের কাছে। আমার স্বামী মারা গেলে আমার উপর মানসিক অত্যাচার করতে শুরু করে আমার স্বামীর পরিবারের লোকেরা। এই বিষয়ে পরে জানতে পারবেন। আমি আর আমার ছেলে চলে এলাম দমদমে একটা ফ্ল্যাট নিয়ে। আমি আগে চাকরি করতাম আর স্বামীর ইন্স্যুরেন্সের টাকা ছিল, সেগুলো যোগ করে আমি এই 2 রুমের ফ্ল্যাট কিনি। আর আমার স্বামীর ব্যাংক ব্যালেন্স ভালোই ছিল, তা দিয়ে ভালো চলত আমাদের। তবে 1 বছর পর আমি আবার চাকরিতে যোগ দিলাম। অনেক স্কুলে পড়ে, আমাদের সুখ দুঃখ নিয়ে দিন ঠিকঠাক কাটতে থাকল। বর্তমানে আমার ছেলের বয়স 21, ও এখন কলেজে পড়ে। আর আমার বয়স 42 বছর। আমি গার্মেন্ট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি। চাকরির জন্য রোজ দৌড়াদৌড়ির কারণে আমি বেশ ফিট। ছেলেকে আমি ভীষণ যত্ন করি। বিশেষ করে ওর বাবা মারা গেলে দুজনকে আঁকড়ে ধরে আছি। আমি রোজ সকালে উঠে অনিকের ঘরে যেতাম। ও যবে থেকে একা ঘুমানো শুরু করল, তখন থেকে আমি সকালে উঠে দেখে আসতাম ও ঠিক আছে নাকি। খুব কেয়ার করি আমি ওকে। ও আগে বাড়িতে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরত, কিন্তু এখন শুধু হাফ প্যান্ট পরে। আমাকে বলেছিল ওর নাকি খুব গরম লাগে, তাই এভাবে থাকে। একদিন সকালে আমি রোজাকর মতো ওর ঘরে যাই। গিয়ে দেখি ওর ওখানটা উঁচু হয়ে আছে। এমন দেখে তখন আমি ওকে ডাকলাম না, ওর ঘর থেকে চলে আসলাম। আমি আসার একটু পরে ওর ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে প্রতিদিনের কাজ সেরে রান্নাঘরে আসলো। আমি তখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম। তখন ও এসে রোজকার মতো পিছন থেকে আমাকে আঁকড়ে ধরে। আজ আমি ওকে একটু মলিন হাসি দিলাম, অন্য দিনের থেকে গম্ভীর ও আড়ষ্ট। আর ওকে বললাম, টেবিলে গিয়ে বয়, আমি খাবার নিয়ে আসছি। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, আর রোজকার মতোই দিনটা কেটে গেল। পরের দিন সকালে আমি যখন ওর ঘরে যাই তখন দেখি ওর হাত নড়ছে আর আমার নাম নিচ্ছে। ওর এই কাণ্ড দেখে আমার চোখে জল চলে এলো, আর ওর ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলাম আর বসে পড়ে কাঁদতে থাকলাম। একটু পরে ও আমার ঘরে এসে আমার কাঁধে হাত রাখল। আমি তখন চমকে উঠলাম আর উঠে দাঁড়িয়ে ওকে এক থাপ্পড় দিলাম আর বললাম, এত বাজে তুই আমাকে দেখে ওটা করতে পারলি? ও বলল, সরি মা, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর করব না, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, তোকে এত ভালোবাসলাম, এত খেটে তোকে বড় করলাম, আর সেই তুই? আমি ভাবতে পারছি না। ও বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবো না, আমাকে ক্ষমা করো প্লিজ। আমি বললাম, তুই খাবার খেয়ে কলেজে যা। আমার মাথায় এখন কাজ করছে না, সন্ধ্যাবেলা আমি অফিস থেকে ফিরে কথা বলবো। অনেক খুব ভয়ে ভয়ে খাবার খেয়ে রেডি হয়ে কলেজে চলে গেল। অনেক কলেজ থেকে বাড়ি ফেরে 4টের সময়, আর আমার আসতে আরো প্রায় 3 ঘন্টা। আমি 7টা নাগাদ এসে কলিং বেল বাজালাম। অনেক দরজা খুলে দিল, আমার দিকে না তাকিয়ে। তারপর ও নিজের ঘরে বসে পড়ার ভান করে বই পড়তে থাকল। বেশ কিছুক্ষণ পরে আমি ওর ঘরে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আমার পরনে কমলা রঙের শাড়ি, হাতে একটা প্লেট, তাতে ফিশ ফিঙ্গার। আমি মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসতাম। আমি ওর হাতে খাবারের প্লেট দিয়ে বললাম, কলেজ থেকে এসে তো খাসনি, আয় ফিশ ফিঙ্গার খাওয়া যাক। এই বলে আমি ওর পড়ার টেবিলের আরেকটা চেয়ারে বসলাম। তারপর দুজনে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে আমি ওকে বললাম, বাবু, সকালে তোর গায়ে হাত দেয়া আমার ঠিক হয়নি। তুই এখন বড় হয়েছিস, কিন্তু আমার তখন খুব রাগ উঠে গিয়েছিল। আমি গলা ভারী করে এগুলো ওকে বললাম। আরো বললাম, এই সময় বয়সে অনেক পরিবর্তন আসে, তাতে তুই যা করেছিস তা হওয়া স্বাভাবিক, কিন্তু নিজেকে সংযম করতে হবে। শেষে কিনা আমাকে নিয়ে এই বলে আমি একটু কেঁদে উঠলাম। তারপর একটু সামলে নিয়ে বললাম, তোর কোনো গার্লফ্রেন্ড নেই, কাউকে পছন্দ করিস? ও একটু লজ্জা পেয়ে বলল, না।
আমি ওকে অল্প হাসির ভান করে জিজ্ঞেস করলাম, কেন তোর কলেজে কোনো সুন্দরী মেয়ে নেই নাকি? যদিও কলেজটা পড়ার জায়গা, কিন্তু তোর যা অবস্থা, তোর জীবনে প্রেম আসাটাই ভালো। ও একটু সহজ হয়ে বলল, আমার যে কাউকে মনে ধরে না। আমি বললাম, ফেসবুকে মেয়েদের সাথে কথা বলিস না? ও বলল, বলি, কিন্তু এমনি সাধারণ। আমি বললাম, কেন, তোর কি সমবয়সী মেয়েদের পছন্দ না, শুধু আমার মতো বয়স্ক মহিলাদের পছন্দ? আমার কথা শুনে ও চুপ হয়ে রইল। তা দেখে আমি বললাম, এখন চুপ করে আছিস কেন? ও একটু ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। আমি বললাম, দেখ বাবু, এইসব কথা সাধারণত বাবারা তাদের ছেলেদের সাথে আলোচনা করে সঠিক পথ দেখায়, কিন্তু তোর দুর্ভাগ্য সেটা তো হলো না। এই বলে আমি একটু চুপ থাকলাম। তারপর আবার ওকে জিজ্ঞেস করলাম, তা কাকে কাকে ভেবে ওইসব করিস, সত্যি করে বলবি? ও এখনো পুরো চুপ, ওর মুখ লাল হয়ে যাচ্ছে, চুপ হয়ে রইল। আমি তখন বললাম, আমি সব বুঝি, তোর বয়সী অনেক ছেলেই বয়স্ক মহিলাদের পছন্দ করে। এখন এত লজ্জা, সকালে মনে ছিল না বলে আমি ও লজ্জা পেলাম। যাই হোক, এবার প্রশ্নের উত্তর দে। ও একটু চুপ করে তারপর বলল, মেজ জেঠি, বড় জেঠিকে নিয়ে ভাবতাম। আমরা ওই বাড়ি থেকে চলে এলেও সম্পর্কের খাতিরে যোগাযোগ ছিল। ওর এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে রেগে উঠলাম, কারণ আমি ওর জেঠিদের খুব অপছন্দ করতাম। আর ওকে বললাম, শেষে ওই মহিলা দুটোকে ভালো লাগলো তোর? আমি ওর জেঠিদের কেন অপছন্দ করতাম তার কারণটা অনেক জানত না। আমি বেশ রেগে গেছি এখন। তাই ও ভয়ে ভয়ে বলল, তুমি তো সত্যিটা জানতে চাইছিলা, তবে? আমি ওর কথা শেষ না করতে দিয়ে বললাম, হ্যাঁ, ওদের তো ভালো লাগবে। ওদের বাড়ি গেলে যে মিষ্টি মিষ্টি কথা বলে, যেন তোকে ভালোবাসে। আর তুই ওদের নিয়ে ভাবিস, এত ভালো যখন ওদের কাছে থাক। ও বলল, এত রেগে যাচ্ছ কেন? তুমি ওদের এত হিংসে করো কেন? আমি বললাম, ওরে ছেলে আমি হিংসুটে, আর ওরা খুব ভালো। জানিস ওরা কি বলেছিল আমাদের নিয়ে? আমি খুব রাগে কথাগুলো ওকে বললাম। তা দেখে ও খুব ভয় পেয়ে চুপ করে রইল। আমি বললাম, আমরা ওই বাড়ি থেকে চলে আসার সময় তোর বড় জেঠি তোর মেজ জেঠিকে বলে, ওই তো অনামিকা যাচ্ছে, আলাদা থাকবে, স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে থাকবে, এখানে থাকলে তো ওইসব চলবে না। আমি রেগে এইসব কথা খুব সহজে বলে গেলাম। তখন ও বলল, তুমি কি বলছো এইসব, এরকম কেউ বলতে পারে কি? আমি বললাম, আমার কথা তো বিশ্বাস হবে না, ওইগুলো তো তোর কাছে পছন্দের নারী। তারপর আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। অনেক ও উঠে দাঁড়ালো। এবার আমি ওকে পুরো অবাক করে নিজের শাড়ির আঁচল এক ঝটকায় নিচে ফেলে দিয়ে ওকে বলতে শুরু করলাম, ওদের তা ভালো লাগে, আমার গুলো ভালো লাগে না তো। ও বলল, তুমি সবার থেকে সেরা, ওরা কেউ না, তুমি শান্ত করো নিজেকে। আমি বললাম, আমাকে ভোলাস না, আমি তোর পছন্দের নারী তো হব না, ওরা যে জাদু করে রেখেছে। ও এবার আমার কাছে আসতেই আমি ওর হাত দুটো টেনে আমার সাথে নিয়ে নিলাম। ও তখন সেভাবেই আমাকে বলল, আমার ওদের ভাবতে ভালো লাগতো সত্যি, কিন্তু তুমি যে আমার মা, তাই তোমাকে কি ভাবে? আমি তখন ওকে নিজের দিকে আরো নিয়ে বললাম, সকালে আমার দিকে তাকিয়ে তুই ওদের ভাবছিলি তো? মাকে ভালো লাগে না এখন? আমি তোকে কষ্ট করে বড় করলাম, নিজের রাতের পর রাত একা পার করলাম, আর সেই তুই ওদের নিয়ে ভাবিস? এই বলে আমি কেঁদে দিলাম। ও বলল, আমি একমাত্র তোমাকে নিয়েই ভাবি, ওদের কথা ভাবি না, তুমি আমার সব। আমি বললাম, মিথ্যে বলিস না, আমি তো তোর কাছে কিচ্ছু না, ওরাই সব। এই বলে আমি ওকে আমার একদম কাছে টেনে নিলাম। ও আমার সিগন্যাল পেয়ে আমার হাত ধরে নিয়ে ওর বিছানাতে বসালো। তারপর আমাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল আর বলতে লাগলো, তোমার এতদিনের কষ্ট দূর করে দিব, আমার একমাত্র পছন্দের নারী তুমি। আমি বললাম, সেই তোর বাবা মারা যাওয়ার পর আর কাউকে নিজেকে দেইনি, আজ থেকে তোকে দেব, আয় বাবা। বলতেই ও আমার উপর উঠে গেল। আর আমি বললাম, এবার প্রমাণ কর কত ভালোবাসিস আমাকে। আর সত্যিই ও আমাকে সেই প্রমাণ দিল। এভাবে কতক্ষণ ওর কাছ থেকে এরকম সুখ নিলাম তার সময় মাপিনি, কিন্তু এরকম সুখ আমি আগে কোনোদিন পাইনি। আমি ওকে বললাম, আজ তুই আমাকে এত বছরের কষ্ট দূর করে দিলি, আজ থেকে সন্তানও তুই, আমার স্বামীও তুই। আমরা এরপর স্নান সেরে রাতের খাবার খেতে বসলাম। অর্ডার করে পরোটা আর খাসির মাংস এনে খেলাম। আমরা এখন আমাদের ফ্ল্যাটে স্বামী স্ত্রীর মতো থাকি। দুজনের জীবনে আর কোনো কষ্ট নেই।
তবে সবশেষে বলি, অনিকের জেঠিমাদের কথাই সত্য হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার কেআরএম ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে আমার সঙ্গে থাকতে পারেন। তো সবার সুস্থতা আশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।